আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণ পোষণে আসছে নতুন প্রকল্প। রোহিঙ্গাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যার সমাধান হবে নতুন এই প্রকল্পে। খরচ হবে প্রায় 650 কোটি টাকা। মঙ্গলবার সকালে এনইসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। সভায় মোট 15টি প্রকল্প উত্থাপন করা হয়, যেগুলোর ব্যয় ধরা হয়েছে 6,868 কোটি টাকা। এর মধ্যে রোহিঙ্গাদের জন্য নেওয়া নতুন প্রকল্পটি 2028 সালের মধ্যে বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের 18টি খাতে ব্যয় কমানো হয়েছে। এর আওতায় ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানি সংরক্ষণাগার উন্নয়ন ও টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ এবং 5 কর্মকর্তার বদলির আদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী কলম বিরতি পালন করছে এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত 5 ঘন্টা চলবে এই কর্মসূচি। সোমবার জাতীয় রাজস্ব ভবনে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ছাড়া কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে এই কলম বিরতি চলছে। সংবাদ সম্মেলনে আলটিমেটাম দেয়া হয়, দাবি মানা না হলে আগামী 28 জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অচল অবস্থার। এদিকে সোমবার এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শ কমিটিতে আন্দোলনরত কর্মকর্তাদের 6 জনকে অন্তর্ভুক্তির লিখিত আদেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের চলমান আন্দোলন নিয়ে জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, নতুন একটি চিঠিতে সংস্কার কাজে আন্দোলনকারীদের 6 জনকে অন্তর্ভুক্তির কথা জানিয়েছে রাজস্ব বোর্ড, কিন্তু আমরা সংবাদে যেটি জানতে পেরেছি যে এটি আবার এনবিআর ঐক্য পরিষদ প্রত্যাখ্যান করেছেন এই সিদ্ধান্ত। কেন তারা এই প্রত্যাখ্যান করলেন আমাদের জানাবেন। এই আন্দোলনে যারা আপনারা অংশগ্রহণ করেছেন ধন্যবাদ মুরসালিন আপনাকে। একদম ঠিক, কালকে কিন্তু সন্ধ্যা নাগাদ এই চিঠিটি ইস্যু করা হয়, যেখানে কিন্তু অফিস আদেশে বলা হয় যে বিতর্কিত কমিটি নিয়ে সমস্যা হয়েছে, অর্থাৎ এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি, সেই কমিটিতে কিন্তু 6 জন আগে থেকে ছিলেন যাদেরকে মেনে নেননি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। তারা বলেছেন যে এনবিআর সেই সংস্কার কমিটিতে এনবিআর ঐক্য পরিষদের 6 জনকেও অন্তর্ভুক্ত করা হোক, এবং সেই অফিস আদেশে কিন্তু এই অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করা হয়েছে, যেখানে 3 জন হবেন এনবিআর কর থেকে এবং 3 জন হবেন কাস্টমস ও ভ্যাট থেকে। এভাবে 6 জনকে প্রস্তাব দেওয়া হয়েছে এই ঐক্য পরিষদ থেকে যোগদান করার জন্য। তবে আমাদের সাথে কথা হয়েছে এই এনবিআর ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ ইকবালের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যানকে অপসারণ করা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কমিটিতে তারা অংশ নেবেন না। এবং তারা জানিয়েছেন এখন তাদের মুখ্য দাবি হচ্ছে 1 পয়েন্ট, অর্থাৎ তারা ঘোষণা দিয়েছেন 1 পয়েন্ট ডিমান্ডের, যেটি হচ্ছে এনবিআর চেয়ারম্যানের অপসারণ। তারপরেই কিন্তু তারা ভেবে দেখবেন বলে জানিয়েছেন যে সেই নতুন পরামর্শ কমিটিতে তারা যোগ দেবেন কিনা। এর বাইরে তারা জানিয়েছেন যে 5 জন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু সেই বদলির আদেশ বাতিল করা হয়নি। ঠিক সেজন্যই পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে সকাল 9টা থেকে বিকেল দুপুর 2টা পর্যন্ত কিন্তু 5 ঘন্টার এই কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি চলছে। একই সাথে কিন্তু আগামীকাল দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরপরও যদি দাবি আদায় না হয় তবে কিন্তু আগামী 28 তারিখ থেকে কমপ্লিট শাটডাউন দেবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এবং তারা জানিয়েছেন আগামী 2 দিন 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি, এবং গোটা দেশের এনবিআর সংশ্লিষ্ট সকল অনুবিভাগ এবং বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এবং কলম বিরতি চালিয়ে যাবেন। এনবিআর এর ভবন থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। জি মোহাইমিনুল খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় রাজস্ব বোর্ডের অচল অবস্থার বিষয় জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল হক। আমরা চলে যাব আমাদের অন্যান্য প্রসঙ্গে। সবাইকে ডিজিটাল লেনদেনের মধ্যে আনতে পারলে স্বচ্ছ সমাজ গড়া সহজ হবে, রাজস্ব আদায় বাড়বে সরকারের।
রাজধানীর একটি হোটেলে ডিজিটাল পেমেন্ট সিস্টেম গুগল পে এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাজ গড়তে কাজ করার তাগিদ দেন গভর্নর। ঝুঁকি মোকাবেলার সক্ষমতা নিয়ে ৬০টি ব্যাংক নিজস্ব আর্থিক কার্যক্রম পরিচালনা করবে এমন মন্তব্য করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, ইতিমধ্যে ২০টি ব্যাংক এ পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। আগামী জানুয়ারিতে বাকি ব্যাংকগুলোতেও একই পদ্ধতি বাস্তবায়ন করা হবে। আহসান এইচ মনসুর বলেন, আসছে জুলাইয়ে রিজার্ভের পরিমাণ হবে $২৭ বিলিয়ন বেশি। কোনোভাবেই টাকাকে অবমূল্যায়িত হতে দেওয়া হবে না বলেও মন্তব্য গভর্নরের। জানান, ডলারের বাজার কঠোরভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি নজরদারিতে রাখা হয়েছে। If we bring everybody into the financial system in a transparent way, our taxes will go up, our accountability will increase, we will have a much more prosperous, balanced society, not unbalanced. Right now, what we have is unbalanced. দর্শক, এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনা ফেরদৌস। মিনা, ডিজিটাল লেনদেন পদ্ধতির ক্ষেত্রে ব্যাংকিং বেশ কিছু নীতিমালার প্রতিবন্ধকতা রয়েছে। নতুন যে সেবাটি চালু হলো, এ ব্যাপারে কি ধরনের আলোচনা হলো? জি মুরসালিন, যেমনটি আপনি বলছিলেন, আজ কিন্তু প্রথমবারের মতো দেশে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্টস প্ল্যাটফর্ম গুগল পে। তো আজ রাজধানীর একটি হোটেলে কিন্তু গভর্নর নিজে এই সেবাটি উদ্বোধন করেন। এছাড়া কিন্তু গুগলের প্রথমবারের মতো দেশে এনেছে সিটি ব্যাংক। এছাড়া সহযোগী হিসেবে রয়েছে কিন্তু আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টার কার্ড ও ভিসা কার্ড। তো গুগল পে সম্পর্কে কিন্তু সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসুর আরিফিন আমাদের সাথে যুক্ত হবেন। তিনি জানাবেন আসলে কি কি সুবিধা রয়েছে এই গুগল পেতে আসলে গ্রাহকরা পেয়ে থাকবেন। জি, গুগল পে ব্যবহারকারীরা আসলে কি কি ধরনের সুবিধা পেয়ে থাকবে যদি একটু জানাতেন। সুবিধা হচ্ছে সিকিউরিটি, গুগলের টোকেনাইজেশন সিস্টেম, এনক্রিপ্টেড, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন এবং এটা যেহেতু ট্যাপ অ্যান্ড পে বাংলাদেশে প্রথম, আপনার ফোন দোকানে যাবেন যে কোনো, সারা দেশের NFC এনাবলড পজ মেশিন সবই কম বেশি, আর সারা পৃথিবীতে মিলিয়নস অফ পজ মেশিন নিয়ার ফিল্ড কমিউনিকেশন এনাবলড। সো আপনি আপনার ফোনটা জাস্ট দোকানে কেনাকাটার পরে পজ মেশিনের সামনে রাখবেন। তার আগে আপনাকে আসলে গুগল ওয়ালেটটা ডাউনলোড করে গুগল ওয়ালেটে আপনার কার্ডগুলো, সিটি ব্যাংকের ইস্যু করা ভিসা কার্ড এবং মাস্টার কার্ড, এটা দুটোই আপনাকে ওয়ালেটে ঢুকিয়ে নিতে হবে। দেন গুগল ওয়ালেটের ভিতরে গুগল পে ইজ দ্য পেমেন্ট টেকনোলজি, ওইটাতেই তো দোকানে আপনি দাঁড়ানো, আপনি ট্যাপ অ্যান্ড পে করবেন, আপনার পেমেন্ট ইজ ডান। আজকে মঞ্চেও অনারেবল গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক উনি ট্রানজ্যাকশন করলেন, একটা পজ মেশিন ছিল, ফোনটা বের করলেন, পজ মেশিনের সামনে রাখলেন, ট্রানজ্যাকশন হয়ে গেল। সো এটা অনেক বেশি কনভিনিয়েন্ট মানুষের জন্য। ওয়ালেট থেকে ক্রেডিট কার্ড বের করা, বাসায় কার্ড ফেলে এসছেন, কার্ড নাই, ফোনটা তো সাথে আছে। সো এটা শুধু প্রাথমিক কথাটা বললাম। সামগ্রিকভাবে এটা অনেক পপুলার হবে নতুন জেনারেশন জি এবং তাদের কাছে। তারপরে হচ্ছে এটা আবার গ্রাম বাংলা প্রত্যন্ত অঞ্চলেও পেমেন্টকে সহজ করবে, কারণ সবার হাতেই সস্তা কম দামি Xiaomi ইত্যাদি অ্যান্ড্রয়েড ফোন আছে, তারাও ডাউনলোড করবেন। পেমেন্ট ডিজিটালি পপুলার হবে, ক্যাশ আস্তে আস্তে দূরে সরবে। আচ্ছা, আরেকটি বিষয় জানার আছে, সেটি হচ্ছে যেহেতু গুগল পে আসলে আমরা প্রথমবারের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেমে পদার্পণ করলাম, বলা যেতে পারে ক্যাশলেস সোসাইটিতে পদার্পণ করলাম, তো সেক্ষেত্রে আসলে গুগল পের চার্জটা কিভাবে কাটবে যদি একটু জানান। গুগল পের তো আলাদা কোনো চার্জ আপনার কাছে কিছু কখনোই নাই। আপনার এটা সিটি ব্যাংকের ইস্যু করা ভিসা এবং মাস্টার কার্ড, দোকানে আজকে এখনও আপনি কেনাকাটা করছেন, এখন আপনি কফির দোকানে কফি খাচ্ছেন, আপনি তো আমরা কোনো আলাদা তো চার্জ আপনাকে নিচ্ছি না। ক্রেডিট কার্ড আপনি টাইম মতো পে করে দিলে 1 টাকার 1% ইন্টারেস্ট আপনাকে পে করতে হবে না। সো বেসিক্যালি আমরা আপনার দোকানদারকে, যারা আমাদের পজ ইউজ করছে, তারা আপনার জিনিসের উপরে একটা পেমেন্ট আমাদেরকে দেয়, আমরা MDR বলি, হ্যাঁ, মার্চেন্ট ডিসকাউন্ট রেট। আপনাকে তো আমরা কোনো চার্জ কখনোই করি না। সো আপনি যদি সময় মতন 45 দিনের মধ্যে কার্ডের খরচগুলো পে করে দেন, আপনাকে কোনোদিনও কিছু আসলে আন্তর্জাতিক লেনদেন সেবাও রয়েছে, কিন্তু আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের কিন্তু একটি সীমাবদ্ধতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী। সেইখানে গুগল পে আসলে কিভাবে সুবিধা দেবে? তাছাড়া তো কোনো চার্জ আসলে নেই। জি,
আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু আন্তর্জাতিক লেনদেনও করা যাবে, যেহেতু ডলারের বাজার এখন মানে ডলারের দর এখন পুরোটাই বাজার ব্যবস্থার উপর মানে অবস্থান করছে, সেক্ষেত্রে আসলে আন্তর্জাতিক ট্রানজ্যাকশনটা কিভাবে হবে? আন্তর্জাতিক ট্রানজ্যাকশন আপনি ক্রেডিট কার্ডে আজকেও তো যদি সিঙ্গাপুর যান, আপনি ওখানে আপনার ক্রেডিট কার্ড ইউজ করছেন, ভিসা মাস্টার কার্ড ইউজ করছেন, তখন ওখানে তো সব জায়গায় এনএফসি এনাবলড পজ মেশিন, আপনি গুগল পে ওখানে ইউজ করবেন, ওটাও তো আজকে যা করছেন তাই হবে। বাট আপনি গুগল পেতে আর কার্ড আপনি বের করবেন না, আপনার কার্ডটা আপনার গুগল ওয়ালেটে অ্যান্ড্রয়েড ফোনে ঢুকানো, স্যামসাং থেকে নিয়ে যত রকম অ্যান্ড্রয়েড ফোন আছে হুয়াওয়ে সব কিছুতে ঢুকানোই আছে। আপনি ফোনটা নিয়ে সিঙ্গাপুর চলে যাবেন, আপনার সব ট্রানজ্যাকশন আপনি কার্ড আর আপনার সাথে করে ক্রেডিট কার্ড আলাদা করে ওয়ালেটে নিয়ে চলতে হবে না। সো আপনার জন্য এটা ইজি। বাট গুগল ওয়ালেটের আবার নিজস্ব অনেকগুলো আরও ফিচার আছে, সুবিধা আছে, আমি ওগুলোতে গেলাম না। আমি জাস্ট এখন যে জিনিসটা ডিরেক্টলি আপনাকে অন এ ডেইলি বেসিস আপনার জীবনযাত্রাকে সহজ এবং সিকিউর করবে এবং ইটস হাইলি সিকিউরড, সো এই ওয়ালেটটা ইউজ করবে মানুষ। এই ওয়ালেটটা ইউজ করলে আলটিমেটলি পেমেন্টের ডিজিটাল পেমেন্ট পপুলার হবে এবং সেদিকেই আমরা আসলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, সরাসরি চলে যাচ্ছে স্টুডিওতে। জি, মিনা ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক লেনদেন সেবা গুগল পের যে উদ্বোধন হলো সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিনা ফেরদৌস। আমরা চলে যাব আমাদের যে অন্যান্য প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গের দিকে। দর্শক, চলতি সপ্তাহে 21 ও 22 জুন রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল সম্ভাবনাময় আউটসোর্সিং খাতের সবচেয়ে বড় আয়োজন বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সামিট। 2 দিনের এই আয়োজন থেকে প্রাপ্তির সমীকরণ জেনে নিতে আমাদের আজকের বিষয়ভিত্তিক আলোচনা বিপিও সামিট, প্রত্যাশা ও প্রাপ্তি। অতিথি হিসেবে আমাদের সাথে দুজন যুক্ত হচ্ছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্য এর সভাপতি তানভীর ইব্রাহিম এবং প্রযুক্তি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। আমরা আমাদের দুজন অতিথিকেই আজকের বিজনেস আওয়ারে স্বাগত জানাতে চাই। আমি আলোচনা শুরু করতে চাই বাক্য সভাপতি জনাব তানভীর ইব্রাহিম, আপনার মাধ্যমে। আপনাকে স্বাগত বিজনেস আওয়ারে। জনাব তানভীর ইব্রাহিম, আপনি যদি একবারে সারাংশ মতো তুলে ধরেন আপনাদের 2 দিনের এই সামিট থেকে আসলে আউটসোর্সিং খাত কি পেল, কি পেতে যাচ্ছে? ধন্যবাদ মুরসালিন ভাই বিজনেস আওয়ারে আমাদেরকে ইনভাইট করার জন্য। বাক্যর পক্ষ থেকে আমি নিউজ 24 এর দর্শকদের শুভেচ্ছা জানাই। বিপিও সামিটের একদম যদি কোর জিনিসটা আমরা একটু বুঝতে চাই, বিপিও সামিট হচ্ছে আইটিএস এবং বিপিও সেক্টরের যেই অ্যাসোসিয়েশন বাক্য এবং ইন অ্যাসোসিয়েশন উইথ ডিও আইসিটি আন্ডার আইসিটি ডিভিশন এবং ইন অ্যাসোসিয়েশন উইথ আইবিপিসি আন্ডার মিনিস্ট্রি অফ কমার্স। আমাদের যৌথ উদ্যোগে এই সিগনেচার ইভেন্টটা আমরা চেষ্টা করি প্রতি বছর আমাদের সেক্টরের জন্য অর্গানাইজ করার জন্য। যে কোনো ধরনের সামিট বা এরকম একটা সেন্ট্রাল কনফারেন্সের মেইন উদ্দেশ্য কি থাকে, তার মধ্যে আমাদের উদ্দেশ্য আছে সিমিলার, উইচ ইজ নট ডিফারেন্ট ফ্রম আদার সামিটস, যেখানে আসলে এই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যেখানে পলিসি মেকার্স, ইন্ডাস্ট্রি লিডার্স, অ্যাসোসিয়েশন লিডার্স এবং একাডেমিয়া, তারপর স্টুডেন্টস, ফ্রিল্যান্সার্স, এন্টারপ্রেনার্স, আমাদের বিপিও সামিটের অনেক ইউথ এঙ্গেজমেন্ট হয় তারা, প্লাস সবচেয়ে বড় যারা বাক্য মেম্বার এবং আইটিএস সেক্টরে যারা কাজ করছে, সবাই মিলে একত্র হয়ে একটা প্ল্যাটফর্মে আসা, সেখানে আমাদের চ্যালেঞ্জগুলোকে তুলে ধরা, আমাদের চ্যালেঞ্জগুলো যেগুলো এই সেক্টরকে এই তার বর্তমান অবস্থান থেকে একটি উচ্চ আসনে নিয়ে যাবে, তার পরবর্তী আসনে তাকে অবস্থান করতে সহজ করে দিবে, সেই চ্যালেঞ্জগুলোকে তুলে ধরা এবং চ্যালেঞ্জগুলোর কি কি সলিউশন হতে পারে সেগুলোকে একত্রীকরণ, এবং সেই একত্রীকরণের মাধ্যমে একটি সলিড আউটপুট বেসড একটা সামিট, সাকসেসফুল সামিট হয় তখনই যখন এটা একটা আউটপুট বেসড সামিট হয়। তো আউটপুট কখন সাকসেস হয়? যখন বেসিক্যালি আমরা এই আউটপুট গুলোকে নিয়ে তার পরবর্তী অ্যাকশন গুলো ডিফাইন করি এবং ওই অ্যাকশন অনুযায়ী আমরা ফলো আপ করে সেটার একটা কার্যকরী এন্ডিং দেখতে পাই। সো সেই দিক থেকে আমি বলবো যে বিপিও সামিট, এবার 2025-এর বিপিও সামিট ওয়াজ ভেরি সাকসেসফুল ইন টার্মস অফ
bringing the right subject in front, এবং to bring in the right peoples all together in the same platform, এবং bring out the extract from the audiences and from the panelists and from the discussants, what are the solutions that needs to be taken right at this moment, এবং আমাদের পলিসি গাইডলাইনে কি চেঞ্জ আনতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কি চেঞ্জ আনতে হবে, আমাদের হিউম্যান রিসোর্স কি চেঞ্জ আনতে হবে, আমাদের স্ট্র্যাটেজিতে। সো সবগুলোর কম্বিনেশনেই তো একটা সাকসেস ডিপেন্ড করে। তো আমরাও ঠিক একইভাবে এই সবগুলো এলিমেন্টকে এখন গুছাচ্ছি। আমাদের সামিটটা জাস্ট পরশুদিন রাতেই শেষ হলো। We are now basically creating the documents which will give us a solid result of an outcome of the event, এবং আমরা সেগুলো নিয়ে সামনে কাজ করার জন্য তৈরি হচ্ছি। আর যদি আমাকে আর একটু সময় দেন তাহলে আমি হয়তো ইন ডিটেইলসে। জি, তানভীর ইব্রাহিম, আমরা পরবর্তীতে প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে। আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন, আপনাদেরই সহকর্মী বন্ধু সৈয়দ আলমাস কবির, বেসিসের সাবেক সভাপতি। আলমাস ভাই, আলমাস কবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারে। প্রশ্নটি হচ্ছে সৈয়দ আলমাস কবির, যেই সম্ভাবনার কথা বলা হয় আউটসোর্সিং খাত নিয়ে, এটি যদি একটি অংশ হিসেবে আমরা বিবেচনা করি, কর্মসংস্থানের যে অবস্থা বাংলাদেশে এখন প্রায় 27 লাখ বেকার রয়েছে দেশে, এই যে বেকারত্ব দূরীকরণে আসলে আউটসোর্সিং খাতের যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে এগোনোর উচিত ছিল, কর্মসংস্থান সৃষ্টি উচিত ছিল, সেটি আসলে আদৌ হয়েছে কিনা, না হলে আসলে কেন হয়নি? না, অনেক অনেক দূরে এগিয়েছি আমরা, কোনো সন্দেহ নেই। এবং আপনি ঠিকই বলেছেন যে বিপিও খাত এমন একটা খাত যেখানে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমাদের যে বেকারত্ব সমস্যাটা আছে সেটা দূর করা কিন্তু সম্ভব। আপনি যে সংখ্যাটা বলেছেন 27 লক্ষ, এটা কিন্তু রিসেন্টলি বেড়ে একটা পরিসংখ্যানে দেখা গেছে এটা প্রায় 30 লক্ষ শিক্ষিত বেকার কিন্তু বাংলাদেশে রয়েছে। এবং তাদেরকে যদি আপনি মাত্র 1 মাসের একটা ট্রেনিং দেন বা 1.5 মাসের একটা ট্রেনিং দেন, তাদেরকে কিন্তু অনেক এই ধরনের আউটসোর্সিং যারা করে, যারা বিভিন্ন কন্ট্যাক্ট সেন্টারের ব্যবসা করে, তাদের এখানে কিন্তু অ্যাবজর্ভ করে নেওয়া যায়। কারণ এক একটা কন্ট্যাক্ট সেন্টারে বা এক একটা আউটসোর্সিং যে কোম্পানি, তারা কিন্তু 200, 300, 400, 500 মানুষকে মানে কাজে লাগাতে পারে খুব সহজে। সো এবং সেটার জন্য খুব হাই প্রোফাইল ট্রেনিং বা হাইটেক রকেট সায়েন্স এগুলো কোনো দরকার হয় না। সো সামান্য ট্রেনিং দিয়ে তাকে অ্যাবজর্ভ করে নেওয়া যায়। সো এইটা একটা খুব বড় ভালো একটা সুযোগ এই বিপিও ইন্ডাস্ট্রি আমাদের এই বেকারত্ব দূর করার জন্য। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যেটা আপনি বললেন যে আমরা খুব বেশি এগিয়েছি কিনা, খুব বেশি এগোয়নি, এগিয়েছি অনেক, কিন্তু আরো এগোতে পারতাম যদি আমরা দক্ষতার দিকে আমরা একটু খেয়াল রাখতে পারতাম, নজর দিতে পারতাম। আমাদের অনেক ছেলে মেয়ে আছে, মেধাবী ছেলে মেয়ে আছে, তাদের দক্ষতা নিয়ে যদি আমরা একটু ভালো করে ট্রেনিং দিতে পারতাম এবং লেটেস্ট যে টেকনোলজিগুলো আছে, মনে করেন ধরেন ব্লকচেন, মনে করেন আইওটি বা ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের যে নতুন নতুন টেকনোলজিগুলো আছে, সেখানে যদি আমরা তাদেরকে ট্রেন করতে পারতাম, তাহলে কিন্তু আরো বেশি ভালো কাজ বা হাই ভ্যালু কাজগুলো আমরা আমাদের দেশে আমরা নিয়ে আসতে পারতাম। সেখানে একটা বড় কর্মসংস্থানের সুযোগ হতো। আরেকটা যেটা সমস্যা যেটা আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা। আমাদের যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমি বলছি যে আপনি জানেন যে কোনো এই ধরনের ব্যবসা করতে গেলে, বিশেষ করে বিদেশের সাথে ব্যবসা করতে গেলে, আপনার ইন্টারনেট কানেকশনটা কিন্তু খুব রিলায়েবল হতে হবে, ফাস্ট হতে হবে এবং সুলভ হতে হবে। সেইটা কিন্তু আমরা এখনো এনশিওর করতে পারিনি। সো ইন্টারনেট, এবং শুধু ঢাকা শহর চিন্তা করলে তো হবে না, আপনাকে পুরো বাংলাদেশ চিন্তা করতে হবে। সো পুরো বাংলাদেশে যদি আমরা এই ধরনের একটা সুলভ মূল্যে উচ্চ গতিসম্পন্ন কোয়ালিটি ইন্টারনেট আমরা পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু এই খাতের সম্ভাবনা অনেক বাড়বে এবং প্রসারিত হবে। এবং ওখানেও শুধু ঢাকা শহর কেন্দ্রিক না বা চিটাগং শহর কেন্দ্রিক না, বিভিন্ন দেখবেন যে জেলা শহরে, মফস্বলে, সেখানেও কিন্তু ছোট ছোট নানা রকমের এই ধরনের আউটসোর্সিং সেন্টার তৈরি হচ্ছে এবং সেখানেও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেখানে হচ্ছে যে বিদেশিদের সাথে যখন আমরা কাজ করি, বিদেশিরা আমাদের এখানে তো আমাদেরকে যে কাজ দেবে, তাদের তো একটা আস্থা আমাদের অর্জন করতে হবে। সেই আস্থা অর্জন করার জন্য আমাদের কয়েকটা কাজ করা দরকার। যেমন প্রথমেই আমি বলেছি যে নেটওয়ার্ক, আমাদের যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এটাকে এনশিওর করতে হবে, পাওয়ার এনশিওর করতে হবে, এটা তো বটেই। কিন্তু এইটা ছাড়াও আরেকটা বড় কাজ হচ্ছে যে কনসিস্টেন্সি অফ পলিসি। আমার পলিসি যদি, নীতিমালা যদি বারবার চেঞ্জ হতে থাকে,
প্রতি বছর বা 1 বছর 2 বছর অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে, তাহলে তো কেউ এখানে ভরসা করতে পারবে না। সো এই ধরনের একটা সরকারের প্রতি যেটা অনুরোধ, যে যেই পলিসিটা আমরা এখন নিব, ডিসিশনটা আমরা নিব, সেটা যেন মানে কমপক্ষে 5-6 বছর বা 10 বছর যাতে সেটা বলবৎ থাকে। আদারওয়াইজ এই ধরনের কাজ আমরা আস্থাটা অর্জন করতে পারবো না। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে যে যারা আসবেন, তাদেরকে তো আমাদেরকে নানা রকমের ধরেন যে প্রফিট রিপ্যাট্রিয়েশন, যদিও আমাদের এখানে নীতিমালায় বলা আছে যে আমরা মানে তারা প্রফিটটা নিয়ে যেতে পারেন, এই ধরনের যে ব্যবস্থাটা, এই নীতিমালাটাও আমাদের কিন্তু একটুখানি রিভাইজ করা দরকার, যাতে আমরা যে কাজগুলো আমরা এখানে নিয়ে আসছি সেইখানে, বা বিদেশি ইনভেস্টমেন্ট যদি কেউ করে, সেই প্রফিটটা তারা যাতে নির্বিঘ্নে নিয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো আমাদের আসলে যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় বিপিও সেক্টরটা অনেক বেশি প্রসারিত হবে, এবং আমাদের যে অনেক তরুণরা যারা আসলে বসে আছে, তাদেরকে কিন্তু আমরা খুব সহজে কাজে লাগাতে পারবো। জি, সৈয়দ আলমাস কবির আমাদের সাথেই থাকবেন। আমরা একটু ফিরতে চাই জনাব তানভীর ইব্রাহিম আপনার কাছে। আমরা একটি পরিসংখ্যান আপনার কাছে তুলে ধরবো, যেটি আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে 2015 সাল নাগাদ এই বিপিও খাত বা আউটসোর্সিং যেভাবেই বলি না কেন, 2015 সালে এ খাত থেকে $50 কোটি আয় হয়েছে। 2024 সালে $85 কোটি আয় হয়েছে। 2025 অর্থাৎ চলতি বছর আপনারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন $100 কোটি। প্রশ্নটি হচ্ছে 2015 থেকে 2024 প্রায় 10 বছর, এই 10 বছরে 50 কোটি থেকে 85 কোটি 35 কোটি বাড়াতে একটি লম্বা সময় পেরিয়ে গেছে। সেখানে এক ধাক্কায় আপনারা চলতি বছর $100 কোটি অর্থাৎ $15 কোটি এক বছরে আপনারা কিভাবে বাড়াবেন, এবং 2030 সালে আপনাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি আরো উচ্চ, সেখানে আপনারা কিভাবে পৌঁছাবেন? আসলে বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রির গ্রোথটা ডিপেন্ড করে তার কমপ্লিট ইকোসিস্টেমটাকে আমরা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারছি। আমরা এখনই কিছুক্ষণ আগে শুনলাম আলমাস ভাই যেভাবে বললেন যে ইনফ্রাস্ট্রাকচারে যে আমাদের যে স্টেবিলিটিটা প্রয়োজন ছিল, সেই স্টেবিলিটি আমরা রিচ আউট করতে পারিনি। সো আমরা উই আর স্টিল স্ট্রাগলিং উইদিন ঢাকা সিটি, সেখানে আউট অফ ঢাকা এবং সারা বাংলাদেশ যদি ন্যাশন ওয়াইড চিন্তা করি, উই আর নট ইয়েট অ্যাট দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড লেভেল। আমরা যে কিছুদিন আগে গত বছর একটা ইন্টারনেট ব্লকেডের সম্মুখীন হলাম, সেখানে কিন্তু আমাদের বিপিও কোম্পানিগুলো ড্রামাটিক্যালি তাদের লস ইনকার করেছে। সেখানে তাদেরকে শুধু সেই পিরিয়ডটাই যে তাদের লস তা কিন্তু না, তারা তাদের এক্সিস্টিং ক্লায়েন্টকে হারিয়েছে। তারা যেই ক্লায়েন্টকে হারিয়েছে সেই ক্লায়েন্টকে তো কোনোদিন পাবেই না, যেই ক্লায়েন্টগুলো তাদের পাইপলাইনে ছিল তারাও আসবে না। এবং আপনার যে ইমপ্রেশনটা আমরা তৈরি করেছি ওয়ার্ল্ড ওয়াইড, সেই ইমপ্রেশনটাকে ফিরিয়ে আনতে আমাদের আরো কয়েক বছর সময় লাগবে। সো আসলে এই যে পলিসি, ইনফ্রাস্ট্রাকচার, এই দুইটার যে একটা কম্বিনেশন করে একটা সলিড ফাউন্ডেশনে দেশকে রাখা, সেটা আসলে খুবই জরুরি। আমরা কোনোদিনই যে ইমেজটাকে অলরেডি খুঁয়ে ফেলেছি সেটাকে ফিরিয়ে আনতে পারবো না, বাট আমাদেরকে এখন থেকে অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে যেন আমরা লিগালি we can go to our clients and show যে see we have achieved this much। মানে আমাদের দেশে কখনো ইন্টারনেট বন্ধ বলে কোনো কথা আর আসবে না। সো এই জায়গাটাতে আমাদেরকে পৌঁছতে হবে। So there were many struggling points যে বিপিও সেক্টর ফেস করেছে। স্কিল ওয়ার্কফোর্স আর একটা ইস্যু, যেখানে আমরা রেডিমেড স্কিল ওয়ার্কফোর্স কিন্তু পাই না। আমাদের যে এই যে এত বড় পুল, এই যে 30 লাখ আনএমপ্লয়েড এডুকেটেড সেগমেন্ট, কিন্তু উই ডোন্ট গেট দ্য রাইট পিপল টু ওয়ার্ক ফর আস। সো এই রাইট পিপলে কে খুঁজে বের করা এবং তাদেরকে অনবোর্ড করে, তাদেরকে আবার ট্রেন আপ করে, রাইট স্কিল আপ করে তাদেরকে ডিপ্লয় করা উইদিন আওয়ার কোম্পানি, এগুলো কিন্তু দিস হ্যাজ এ বিগ কস্ট বেসিক্যালি। সো এই কস্টটা ইনকার করছে আমাদের উপরে। এই কস্টটা কিন্তু আমাদের হওয়ার কথা না। এই দেশে এডুকেশন সিস্টেমটাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আমরা রেডিমেড রিসোর্সেস পাই। আমাদের ইব্রাহিম, আমরা একটু আরেকজন অতিথি সৈয়দ আলমাস কবির তার কাছে যেতে চাই। সৈয়দ আলমাস কবির, আমরা আপনাদের দুজনেরই বক্তব্য শুনলাম, আমরা বেশ কিছু সমস্যা বুঝতে পারলাম, নীতির ব্যাপার রয়েছে,
কিন্তু যারা বিপিও কাজ করে থাকেন, আউটসোর্সিংয়ের কাজ করে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠান, সাধারণভাবে যারা নেতৃত্বে জায়গাগুলোতে নেই, সাধারণ ব্যবসায়ী, ছোটোখাটো প্রতিষ্ঠান, তাদের কাছে আলাপ করে কিন্তু আরেকটি বড় সমস্যার কথা তারা বলেন, যেটি আপনারা দ্বারা যারা নেতৃত্বে রয়েছেন তারা আবার সেই জায়গাটা খুব বেশি আসলে বলেন না। তারা যেটি বলেন, আন্তর্জাতিক লেনদেনের এক ধরনের সীমাবদ্ধতা তারা কথা বলেন। তারা পেপ্যালের দাবি করে আসছেন লম্বা সময় ধরে, আপনারা সবাই দুজনই জানেন এটি প্রায় 1 যুগেরও বেশি সময় হয়ে গিয়েছে। নতুন নতুন কিছু সেবাও এসেছে, জুম এসেছে, পেওনিয়ার এসেছে, আজ আবার গুগল পেও উদ্বোধন হয়ে গেল। কিন্তু আসলে তাদের সাথে আপনাদের বক্তব্যের আসলে দ্বন্দ্বের জায়গাটা কোথায়? আপনারা কেন আসলে তাদের যে পেপ্যালের দাবি এর সাথে একমত হন না? না না, এটা একেবারেই ঠিক না। পেপ্যাল বাংলাদেশে আসাটা আসলে ডেফিনেটলি সবার জন্য সুবিধা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ছোট বড় সব ধরনের যারা আউটসোর্সিং করে সবার জন্য এটা সুবিধা। তবে পেপ্যাল না আসাতে বা যতদিন না আসছে ততদিন যে খুব বেশি অসুবিধা হচ্ছে তা কিন্তু না। অসুবিধাটা কোথায় হয়? অসুবিধাটা হয় যখন আমি টাকাটা পাঠাতে চাই, বাংলাদেশ থেকে যখন বিদেশে পাঠাতে চাই, সেখানে অসুবিধা হয় আমাদের পেপ্যাল না থাকাতে। কিন্তু টাকা আসাতে কিন্তু কোনো সমস্যা নেই। এটা পেপ্যালের যে সার্ভিস আছে জুম, সেটা দিয়ে খুব অনায়াসে আসা যায়। সোনালী ব্যাংকের মাধ্যমে, ব্যাংক এশিয়ার মাধ্যমে, পেওনিয়ার এবং মাস্টার কার্ড এবং বেসিসের যে কার্ড রয়েছে স্বাধীন কার্ড, এই স্বাধীন কার্ডের মাধ্যমে খুব সহজে এটা পেমেন্ট অ্যাকসেপ্ট করা যায়। স্ট্রাইপ আছে, বিভিন্ন ব্যাংকে যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইআরকিউ অ্যাকাউন্ট আছে, এক্সপোর্টার্স রিটেনশন কোটা, এগুলোর মাধ্যমে খুব সহজে আনা যায়। এবং ইআরকিউ অ্যাকাউন্টের মাধ্যমে 70% পর্যন্ত আপনি এনক্যাশও করে ফেলতে পারতেন বাংলা টাকায়, এবং 30% আপনাকে ডলারে রাখতে হয়। যাই হোক, এই ধরনের সমস্যা আছে, কিন্তু এটা নিয়ে যে আমাদের মানে পেমেন্ট আসতে অসুবিধা, এটা কিন্তু আসলে ঠিক না। পেমেন্ট পাঠানো অসুবিধা আমাদের। আমি আরেকটা কথা একটু যোগ করি এখানে, আমাদের যে তানভীর ভাইও বলছিলেন যে ইমেজ সংকট, এই ইমেজ সংকট কিন্তু আমাদের বিশাল একটা বড় প্রবলেম। গত বছরের যে জুলাইতে যে ঘটনা ঘটেছিল, আমাদের প্রায় 1 সপ্তাহ 15 দিন আমাদের যে ইন্টারনেট বন্ধ এবং পরে স্লো করে দেওয়া হয়েছিল, এটার ফলে যে ক্ষতি যেটা হয়েছে সেই ক্ষতি আমাদের এখনো চলছে এবং আরো চলবে। এবং বেশ কিছু কোম্পানি যারা এখানে কাজ দিচ্ছিল তারা বাংলাদেশমুখী হচ্ছে না, তারা এখন ভিয়েতনামে গেছে, তারা শ্রীলঙ্কায় গেছে, তারা ফিলিপিন্সে গেছে, ক্যাম্বোডিয়ায় গেছে। সো এইটা একটা বিরাট সমস্যা হয়েছে আমাদের। আরেকটা যেটা আমাদের খুব করা দরকার, যেটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যে আমাদের একটা মার্কেটিং অফিস, এই যে ইমেজ সংকট, এটাকে মোকাবেলা করার জন্য আমাদের মার্কেটিং অফিস তৈরি করতে হবে বিশ্বের বিভিন্ন কয়েকটা দেশে। আমরা কিন্তু প্রপোজাল দিয়েছিলাম যে 5টা দেশে মার্কেটিং অফিস করা হোক। এটা মিনিস্ট্রি অফ কমার্সের একটা বাজেট আছে, সেই বাজেট থেকেই করা হোক, এবং লোকাল যে পিপল, ওখানকার ওই দেশের যে মানুষ, তাদেরকে ওখানে এমপ্লয় করা হোক, সো দ্যাট তারা ওখানে বসে তাদের নেটওয়ার্কটা ইউজ করতে পারে। সেরকম আমরা ইউএসএতে, ইউকেতে, ইউরোপে, জাপানে এবং আফ্রিকার একটা দেশে অন্তত এই 5টা জায়গায় আমাদের মার্কেটিং অফিস করা দরকার। বাংলাদেশের ভাবমূর্তিটাকে অনেক পজিটিভ ভাবে তুলে ধরা দরকার, এবং এমবাসিগুলোতে আমাদের কাজে লাগানো দরকার। এমবাসিগুলোতে যে আমাদের কমার্শিয়াল কাউন্সিলররা আছেন, তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, এবং আমাদের এখানে আমাদের এই বিপিও সামিটে একটা সেমিনারে আমরা কথা বলছিলাম এগুলো নিয়ে, এবং সেখানে বলা হয়েছে যে ভবিষ্যতে হয়তো এমন হতে পারে যে প্রাইভেট সেক্টর থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, অ্যাসোসিয়েশনগুলো থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যারা ওই ইয়েতে বসবে, এমবাসিতে বসবে, এবং তারা ওইখানে বসে তারা মার্কেটিং করবে বাংলাদেশের মানে সম্বন্ধে, বাংলাদেশের কোম্পানিগুলোকে। সো এই জিনিসটা কিন্তু খুব দরকার। তা আমার মনে হয় এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু বিপিও ইন্ডাস্ট্রিতে অনেক বড় আমাদের অ্যাচিভমেন্ট আছে, মানে অলরেডি আছে, এবং আরো বেশি করতে পারবো। এটা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। আমরা মোটে এখন 1 বিলিয়নের আশেপাশে ঘোরাফেরা করছি, যেটা আমরা 5 বিলিয়ন করতে চাই 2030-এ। এটা কিন্তু আরো বেশি 10-15 বিলিয়ন কিন্তু করা যেতে পারে যদি আমরা একটু এফর্ট দিই। সৈয়দ আলমাস কবির, আমরা আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি, সময় সংক্ষিপ্ত আমাদের। সৈয়দ আলমাস কবির এবং তানভীর ইব্রাহিম, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতায় যে কোনো উদ্ভাবন ও উদ্যোগ বিকশিত হতে পারে না। গেল সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অরেঞ্জ কর্নার নামক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। এ সময় বিশেষ দূত বলেন, ভবিষ্যৎ নির্মাতাদের শক্তিশালী করার ইকোসিস্টেমকে কখনোই নির্দেশ ও নিয়ন্ত্রণ নয়, বরং নির্মাণ ভাবনায় তৈরি হতে হবে। লুৎফি সিদ্দিকী আরও বলেন, বৈশ্বিক ইকোসিস্টেম চর্চা কখনোই কোনো সীমানায় আটকে থাকে না, কিন্তু বাংলাদেশে সবসময় প্রতিষ্ঠান প্রধানের সব জান্তা মনোভাবের কাছে আটকে থাকে। Sometimes you get it wrong and then you have to. But in a world where the ecosystem
is stronger, you often find people further down the hierarchy with better linkages horizontally across organizations, and in fact they are equipped with much better information and ideas and effectiveness at the end of the day. দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতোই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিব আজকের পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। দর্শক, যে অবস্থা দেখা যাচ্ছে যে আজও এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে আজকের পুঁজিবাজার। ডিএসইএক্স ইন্ডেক্স 26 পয়েন্ট বেড়েছে, সূচক দাঁড়িয়ে আছে 4721 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 8 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 1032 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স 8 পয়েন্ট বেড়েছে, সূচক দাঁড়িয়ে আছে 1772 পয়েন্টে। এখন পর্যন্ত 254 কোটি টাকার লেনদেন হয়েছে। মিউচুয়াল ফান্ড ইউনিট এবং হাত বদল হওয়া শেয়ারের মধ্যে 269টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 45টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 85টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আমরা বিদেশি মুদ্রার বিনিময় মূল্য এই মুহূর্তে কী পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেটি জেনে নিতে চাই। বিদেশি মুদ্রার বিনিময় মূল্যর দিকে তাকালে যেটি দেখা যায় যে একটি লম্বা সময় ধরেই কিন্তু দর্শক যেটি রয়েছে যে ডলারের দাম এটি বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, বেশ কিছু সময় পেরিয়েও গেছে এবং ডলারের দামের দিকে এখন পর্যন্ত কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। মার্কিন ডলার 122 টাকায় কিনে 123 টাকায় বিক্রি করা যাচ্ছে। ইউরো 131 টাকায় কিনে বিক্রি হচ্ছে 137 টাকায়। পাউন্ড 152 টাকায় কিনে বিক্রি হচ্ছে 157 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল 30 টাকায় কিনে বিক্রি হচ্ছে 32 টাকা 40 পয়সায়। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের দরদাম জেনে নিতে চাই। স্বর্ণের দরদামের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে যে সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেটের দাম প্রতি ভরিতে দেখা গিয়েছে যে 1,74,528 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,66,597 টাকা। 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,42,802 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 1,18,168 টাকা। এরপরে আমরা দেখব রূপার দরদাম। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,811 টাকা। 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,683 টাকা। 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,298 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, এই ছিল আমার হাতে থাকা পুঁজিবাজার, বিদেশি মুদ্রার বিনিময় মূল্য, স্বর্ণ রূপার বাজারের সবশেষ আপডেট। নতুন নোট নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা, চেষ্টা করেও এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা এবং দিতে পারছেন না তারা। একই অবস্থা মেট্রো রেলের ক্ষেত্রেও 20 ও 50 টাকার নোট নিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না। ব্যাংকাররা বলছেন নতুন টাকা সিআরএম এর উপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে সফটওয়্যারকে নতুন টাকা চেনাতে কিছুটা সময় লাগবে, দ্রুতই হবে এই সংকটের সমাধান। মীরা ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত। ঈদের নতুন টাকা পেতে কারাকারি হলো এখন বরং করকরে নোট নিয়ে বিপাকে সাধারণ মানুষ। কাটা যাচ্ছে না মেট্রো রেলের টিকিট, সিআরএম মেশিন জমা নিচ্ছে না আমানত। ঈদের আগে গত 2 জুন বাজারে 20, 50 ও 1000 টাকার নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এই টাকা পেতে সাধারণ মানুষের চেষ্টার অন্ত ছিল না, কিন্তু এখন নতুন নোট যেন এক নতুন ভোগান্তির নাম। টিকিট কেনার মেট্রোর ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন টাকা, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। মাত্রই একটা 50 টাকার করলাম, 50 টাকার নোট ছিল যেটা নতুন এবছরে যেটা ছাড়ছে আর কি, তো ওইটা দিয়ে দেখলাম যে ওইটা নিচ্ছে না। এই টাকাটা আমি আবার সিআরএম মেশিনে জমা দিতে যাচ্ছি, ওইটা নিচ্ছে না, এটা তো খুব প্রবলেম হচ্ছে আমাদের। বাংলাদেশ ব্যাংক বলছে নতুন নোট শনাক্তে সফটওয়্যার হালনাগাদ করা জরুরি। ঠিক প্রাক্কালীন টাকাটা ছেড়েছিলাম নতুন নোট, যার ফলে ব্যাংকগুলো এই নোটগুলোকে তাদের মেশিনকে যে চিনাবে সে চেনানোর পর্যাপ্ত সময় তারা পায়নি। এটা একটা টেকনিক্যাল ইস্যু। কেউ কেউ বলতেছে যে তারা যে কোম্পানির কাছ থেকে নিয়েছে তাতে 3 থেকে 5 দিন লাগবে, কারো কারো ক্ষেত্রে এটা 10 থেকে 15 দিনও লাগবে। গ্রাহক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেও পুরো বিষয়টির জন্য আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানকে দায় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সাধারণ মানুষকে ভোগান্তিতে থাকতে হবে, কিন্তু এই জন্য কেন্দ্রীয় ব্যাংকও দুঃখ প্রকাশ করছে এবং ব্যাংকগুলোর তরফ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এর কারণে যে জনগণ সাফারিংস করছে এটা ব্যাংকগুলো ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে। যে সকল কর্তৃপক্ষ ব্যবহার করে তারাও তাদের সফটওয়্যারে এই চেঞ্জটা তাদেরকে আনতে হবে। কোনো উৎসবকে সামনে রেখে আর নতুন টাকা না আনার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। আবারও আলোচনায় কাঁচা চামড়া সংকট। গবেষণায় উঠে এসেছে বিদেশ থেকে শুল্ক মুক্ত
লবণযুক্ত চামড়া আমদানির সুযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বাজার। এ পরিস্থিতিতে আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে কিনা তা নিয়ে ভাবছে সরকার। দেশের চামড়া খাতকে টিকিয়ে রাখতে হলে গুরুত্ব দিতে হবে স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঁচা চামড়ার মান ও ন্যায্য দামের নিশ্চয়তার উপর, এমন পরামর্শ দিয়েছেন গবেষকরা। সোমবার রাজধানীতে বাংলাদেশের চামড়া সাপ্লাই চেইন ও কাঁচা চামড়ার গুণগত মান ও মূল্য নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালায় প্রকাশ পায় একটি গবেষণাপত্র। লবণযুক্ত চামড়ার জন্য ঠিক করা হলেও এই সাপ্লাই চেইনটা মূলত লবণ ছাড়া চামড়ার একটা সাপ্লাই চেইন। সিপিডির গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার লবণের দাম ও কাঁচা চামড়ার দর আলাদাভাবে নির্ধারণ করলে চামড়া খাতের সংকট অনেকটাই কমে আসবে। আমাদেরকে বিকল্প চামড়ার পণ্যের বাজারটি তৈরির কাজটি করতে হবে। আমাদের ওই জায়গাগুলোতে বিনিয়োগে যেতে হবে। বাইরে থেকে চামড়া আমদানি করি আর দেশের চামড়া ফেলে দেই, এর থেকে দুর্ভাগ্য আর হতে পারে না। অনুষ্ঠানে খাত সংশ্লিষ্টরা বলেন, সিইটিপি চালু, আধুনিক স্লটারিং সিস্টেম এবং বিদেশি বিনিয়োগ ছাড়া এই শিল্পে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। আধুনিক স্লটার হাউস বাংলাদেশেও হয়েছে, সেগুলোকে যাতে অচিরেই চালু করার ব্যবস্থা গ্রহণ করে। প্লেস কাট, প্লে কাট সহ বিভিন্ন সমস্যা যে আমরা জর্জরিত, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের অনেকাংশে সমাধান হবে। গুণগত মান যখন চামড়া ঠিক থাকবে, অটোমেটিকলি চামড়ার মূল্য বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এ খাতে গবেষণার ফলাফলের ভিত্তিতে নীতি নির্ধারণের কথা ভাবছে সরকার। সাপ্লাই চেইনটা যদি স্মুথ করা যেত, দেন আমাদের চামড়া সরবরাহ পরিস্থিতি অন্তত ভালো থাকতো, মূল্য ও সঠিক থাকতো। পাশাপাশি সরকার কাঁচা চামড়ার সংরক্ষণের জন্য আলাদা জায়গা বরাদ্দ দেওয়ার কথাও ভাবছে। বাণিজ্য সচিব বলেন, সিইটিপির দায় শুধু সরকারের না, এতে ব্যবসায়ীদেরও ভূমিকা রাখতে হবে। মাস্টার প্ল্যানের দিকে আগাতে চাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। নওগাঁয় ব্যতিক্রমী রঙিন আম চাষ করে সফলতা পেয়েছেন পলাশ হোসেন বিপ্লব নামের এক উদ্যোক্তা। তার বাগানে রয়েছে 15 জাতের বিদেশি রঙিন আম। বর্তমানে আম রপ্তানি করার ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি তার। আর কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। বাবুল আখতার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশাল বড় বাগানে ছোট ছোট গাছে পাতার ফাঁকে ঝুলছে রঙিন আম। এই দৃশ্য তরুণ কৃষি উদ্যোক্তা পলাশ হোসেন বিপ্লবের বাগানের। চাকরির পাশাপাশি ইউটিউব দেখে রঙিন আম চাষে আগ্রহী হন। 2019 সালে চারা রোপণ শুরু করেন তিনি। প্রথমবারেই সফলতা আসে। এরপর প্রায় 5 একর জমিতে দেশি ও বিদেশি 15 জাতের রঙিন আমের চারা রোপণ করেন। বর্তমানে তিনি 15 জাতের রঙিন আম চাষ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। লাল, হলুদ, বেগুনি রঙের আমও দেখা যায় তার বাগানে। বিশাল বড় বাগানে মূলত আমেরিকা, থাইল্যান্ড, জাপান, চায়না জাতের তাইওয়ান রেড, আমেরিকার পালমার, চিংমাই সহ 15 জাতের রঙিন আম চাষ করছেন তিনি। কৃষি বিভাগ থেকে যে এক্সপোর্ট কোয়ালিটির আমগুলা পাঠানোর জন্য যে প্রসেসগুলা, এগুলা আমরা কৃষকরা এখনো ওইভাবে এক্সপার্ট হয়নি। তো আমাদেরকে এগুলা বিষয় আরেকটু ভালো ট্রেনিংয়ের মাধ্যমে হোক, যেভাবে হোক, আমাদের কৃষি অফিস যদি উদ্যোগ নেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কৃষকের ক্ষেত্রে আম এক্সপোর্ট করার ক্ষেত্রে আরও ভালো সুবিধা হবে। তার বাগানের এসব রঙিন আম দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকে। আম বাগানকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে কয়েকজন যুবকের। কিন্তু রঙিন আম তো এই অঞ্চলে এখনো নতুন করে কেউ করে নাই বা আমরা দেখি নাই, এজন্য দেখার জন্য পলাশের আম বাগানে আসছি। এসে দেখলাম বিভিন্ন জাতের রঙিন আম সে চাষ করেছে। এই রঙিন আম খুব ভালো আম, আর আম দেখার জন্য অনেক মানুষ আসে। পলাশের মতো বাকি যুবকরাও এভাবে স্বাবলম্বী হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কিছু কৃষকদের রপ্তানিকারকদের সাথে সংযোগ ঘটিয়ে দিয়েছি এবং আমাদের বদলগাছি থেকে ইতিমধ্যে আম বিভিন্ন রপ্তানিকারকের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে। আর এর পাশাপাশি আমাদের অনলাইন ভিত্তিক আম বিক্রয়ও কিন্তু বদলগাছি উপজেলা সম্প্রতি আমাদের অনেক কৃষক এর মধ্যে যুক্ত হয়েছেন। চাকরি নয়, স্বপ্ন বেছে নিয়েছেন বিপ্লব, আর সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে, যা বদলে দিচ্ছে কৃষি অর্থনীতি ও যুবকদের ভবিষ্যৎ। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম। গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে অপরিশোধিত তেলের বাজার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া এশিয়ার শেয়ার বাজারও ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে লাগাম ছাড়া অপরিশোধিত তেলের বাজার। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম। প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও 4% কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $68, যা হামলা শুরুর আগের অবস্থানে ফিরেছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোতেও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী। এর আগে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেয় ইরানের পার্লামেন্ট। এমন খবরে সোমবার 5 মাসে সর্বোচ্চ সীমা ছাড়ায় তেলের বাজার। যুদ্ধবিরতি কার্যকরের খবরে আবারও আশা জাগাচ্ছে বৈশ্বিক অর্থনীতিতে। এদিকে এটিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।